প্রত্যেকে আসলে নিজেদের মতো করে ভাবতে পারে। আসলে ব্যাপারটা কি, তরুণরা যদি রাজনীতি সচেতন হয়, আমি কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে, এই কাজগুলোর মাধ্যমে একটাই মেসেজ দেওয়ার চেষ্টা করতাম যে সবাই তরুণরা রাজনীতি সচেতন হোক। কারণ বাংলাদেশে না ব্যাপারটা এমন হয় যে রাজনীতি খুবই নেগেটিভ একটা টার্ম হিসেবে মানুষ বিবেচনা করে, কিন্তু রাজনীতি তো নেগেটিভ ব্যাপার না। সমস্যাটা হলো রাজনীতিটা নেগেটিভ মানুষদের হাতে থাকার কারণে রাজনীতিটাকে মানুষ নেগেটিভ মনে করে। কিন্তু আমাদের জীবন, প্রত্যেকটা ইভেন্ট, এটা কিন্তু রাজনীতির দ্বারাই নির্ধারিত হয়, একটা অংশ। একটা শুধু অংশ না। আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাতের বেলা যে ঘুমাতে যাচ্ছেন, যত কাজ করছেন খেয়াল করে দেখেন প্রত্যেকটা কাজ রাজনীতি দ্বারাই নির্ধারিত। আপনি যে সকালবেলা উঠে টুথপেস্ট ইউজ করে দাঁত ব্রাশ করছেন, ওই টুথপেস্টটার দাম কেমন হবে, এটাতে ভ্যাট কত বসবে, এগুলো নির্ধারিত হয় কিসের মাধ্যমে? এখানেও রাজনীতি আছে, রাজনীতির মাধ্যমে। আপনি যে ড্রেসটা পরে আছেন এটার দাম কেমন হবে, রাজনীতির মাধ্যমে ডিপেন্ডেন্ট হয়। আপনার টেলিভিশন সেটটা কিভাবে চলবে, এর ভেতরে রাজনীতি আছে। লাইফের প্রত্যেকটা জিনিস কি রাজনীতিকে কেন্দ্র করে ঘোরে। এবং মানুষ যদি রাজনীতি অসচেতন হয় তাহলে তাদেরকে এক্সপ্লয়েট করা সহজ হয়। দেখেন না, হাসিনার দ্বারা নিপীড়িত হওয়ার পরেও মানুষ কথা বলতে ভুলে গিয়েছিল। আমি কিন্তু অনেকদিন যাবত, এই 7 জানুয়ারি ইলেকশন যখন হয়ে গেল, আমরা তো খুবই রাস্তায় ছিলাম, মাঠে ছিলাম, ক্যাম্পেইন করতাম, তো অনেকেই অনেক হতাশ হয়ে গেল। আমার স্ট্যাটাসটা এখনো আমার মনে পড়ে, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম লম্বা 8 তারিখে, যে যারা হতাশ হয়ে যাচ্ছেন আমি হতাশ হওয়ার পক্ষে না, আমি আমার নিজের কাজ চালিয়ে যাওয়ার পক্ষে। যখন দেখলাম যে মানুষকে অন্যভাবে আবার সচেতন করতে হবে, দেখেন একটা ওয়াল যদি থাকে, একটা ওয়াল আপনি একদিনে যদি নাও ভাঙতে পারেন, ওই ওয়ালের যদি একটা করে করে ইট যদি সরাতে থাকেন, ওয়ালটা দুর্বল হয়ে যায় না? সো আমার টার্গেট ছিল তার আশেপাশের দুর্নীতিবাজ, তার আশেপাশের যারা তোষামোদি করে, এদের এক একটাকে ধরে যদি এক্সপোজ করা যায়, ধীরে ধীরে ওই ওয়ালটাও ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটা আরো ফাস্ট হয়েছে। আমার টার্গেট যেটা ছিল সবাইকে রাজনীতি সচেতন করা, এবং আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকটা সময়ের জন্যই, বিশেষ করে তরুণদের রাজনীতি সচেতন থাকাটা উচিত। কথা যে বললেন যে ওইটার ইম্প্যাক্ট যেটা, আমি কিন্তু ওটা স্টেপ বাই স্টেপ করেছি। এবং ওই ইফাত ছেলেটার নাম, যখন ওই ছাগলটা তো অনেক আলোচিত ছিল অনেকদিন আগে থেকে, দেখলাম একটা ছেলে কিনলো, ছেলে কেনার পরে যেটা বলছে যে তার বাবাকে গিফট দিবে, 15 লক্ষ টাকার একটা ছাগল, একটা ছেলে, ছোট্ট একটা ছেলে তার বাবাকে গিফট দিবে, শুনতে কিন্তু অ্যাবসার্ড লাগে। ঢাকায় এমন অনেক পরিবার আছে যে বাবা ছেলেকে কোনো কিছু গিফট করছে, হতেই পারে 15 লক্ষ কেন, 1 কোটি দিয়ে কিনলেও এটা অনেক পরিবারের জন্য নরমাল ঘটনা। কিন্তু একটা ছোট্ট একটা বাচ্চা তার বাবাকে গিফট করছে, তখনই কিন্তু আমার ব্যাপারটা চোখে লাগে। আর আমার কোনো কিছু যখন চোখে লাগে, আমি আবার একটু নোট খাতা, আমার একটা ড্রাফট খাতা আছে ওই তদন্তের, আমি ওইটাতে একটু ড্রাফট তদন্ত খাতা। এবং এটা কিন্তু বিবিসি বাংলা যখন আমার বাসায় গিয়ে রিপোর্ট করেছিল পরবর্তীতে এই ঘটনার, বিবিসি বাংলা আমার মানে পুরা বাসাটা ধরে তারপর ইন্টারভিউ করেছিল কিভাবে কি করি, তাদের আমি ড্রাফট খাতাটাও দেখিয়েছিলাম। তো ওইটা যখন হলো, তারপরে দেখলাম ওই ইফাত, আপনি যখন কোনো কিছু সার্চ করছেন দেখবেন বিভিন্ন গাড়ি গ্রুপ, বিভিন্ন গাড়ির গ্রুপগুলো আছে না, ওই গ্রুপগুলোতেও দেখি ইফাতের নামে আপনি একটা নাম দিয়ে সার্চ দিলে কিন্তু অনেকগুলা গ্রুপেও তার কোনো অ্যাক্টিভিটিস থাকলে সেগুলোও চলে আসে। দেখলাম ওই গাড়িগুলোতেও তার অনেক অভিযোগ, সে ধানমন্ডিতে রাতের বেলায় রেসিং করে, পূর্বাচলে খুব বাজে রেকলেস ড্রাইভিং করে, মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, এবং তাদের একটা গ্যাং পেলাম, শিক্ষিত সমাজের একটা গ্যাং। এবং আমি কিন্তু তাদেরকে মোটামুটি আইডেন্টিফাই করে ফেলেছিলাম যে এরা ইংলিশ মিডিয়ামে পড়া ধানমন্ডি কেন্দ্রিক একটা গ্যাং ছিল। এবং সাধারণত কিশোর গ্যাং শুনলে কি মনে হয় যে রাস্তার পাশে ওই যে হতদরিদ্র এরা, এটাই বেশি মনে হয়। কিন্তু এই এলিট সোসাইটির ও ইংলিশ মিডিয়ামে পড়া একটা গ্যাং ছিল যারা খুবই আনএথিক্যাল লাইফ লিড করতো, এবং ইফাতের যে গ্যাংটা ছিল এটা সেটাই করতো। এবং পুরা গ্যাংটা তাদের পেশা কি ছিল, ওই রেকলেস ড্রাইভিং করবে। তারপর ওই যে গরু কেনার যে ব্যাপার, সে কিন্তু গরু কেনা এটা অনেক আগে থেকেই করে। দেখলাম অনেক ক্যাটল ফার্ম গুলো আছে না, তাদের তো পেজ থাকে আজ থেকে আরো 3-4 বছর আগে, ধরেন যে 2023, 22, 21 এইসব বছরে, ও তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো, তাহলে ওই টাইমে ওর বয়স কত ছিল, 8 থেকে 9-এ পড়তো। ওই টাইমে সে 4-5 লক্ষ টাকা দিয়ে দিয়ে গরু কিনছে প্রত্যেক ঈদে। এটা ছিল ওদের গ্যাংয়ের একটা ইন্টেনশন, কে কার চেয়ে দামি গরু কিনতে পারে। এবং প্রত্যেকটা জায়গাতেই আমি যখন ঘাটাঘাটি করলাম, তো সে কিন্তু অনেক দামি দামি পাখিও পুষতো। মানে একের পর এক দেখলাম অস্বাভাবিক জিনিস বের হয়ে আসছে। তো ওইটা রেখে দিলাম। তার যে গাড়িগুলো যেগুলা সে চালাতো, একটা গাড়িতে দেখেছিলাম যে গভর্নমেন্টের স্টিকার, তার মানে তার ফ্যামিলিতে কেউ না কেউ গভর্নমেন্ট সার্ভিস করে। এবং এটা নিয়ে কয়েকটা মিডিয়াতে কিন্তু হালকা পাতলা একটু কথাবার্তা হচ্ছিল যে কে এই কাজ করে ধানমন্ডিতে। এবং মনে করে দেখেন সাদেক এগ্রোর যখন সেলটা করে, ওই ভিডিওটা যখন ভাইরাল করেছিল সাদেক এগ্রো নিজে, এটা কিন্তু বলেছিল যে ধানমন্ডির অমুক রোডে এই ছাগলটা যাবে আগের দিন। কারণ আমি কিন্তু ট্রেস করে ফেললাম যে ইয়েস, এটা ধানমন্ডি কেন্দ্রিক একজন মানে সরকারি কর্মকর্তা। তারপরে একটা জায়গায় 2টা জায়গায় আমি পাচ্ছিলাম এনবিআর একটু বাতাস যখন পেয়ে গেলাম, এনবিআর ওয়েবসাইটে গিয়ে আমি ঘাটাঘাটি শুরু করলাম। তারপর ওই যে মতিউরের নামটা আগে থেকে একটু ছিল, দেখলাম ইয়েস মতিউর নামে জেনুইনই একজন আছে।
আচ্ছা, তো এই যে তদন্তের লুপটা শুরু হলো, এবং তারপর কিভাবে আমি ওই যে অস্বীকার যে করবে, আমি এটা মোটামুটি বুঝতে পেরেছি। এই তদন্তটাকে আসলে একাই করেন নাকি আপনার সঙ্গে আরো কেউ আছে যাদের নিয়ে আসলে এই কাজগুলোকে গুছিয়ে আনেন? মূল কাজটা একাই করি, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা দেখা হয় তদন্তের